এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কি বলছো প্রত্যাশা? আমার ভাই মানে তনু এসেছিল? আসতে বলো আপু, কেউ শুনবে। তনু সত্যি এসেছিল? হ্যাঁ, নওশাদ ভাইয়া আর উনি একসাথে এসেছিলেন। মিনু শুধু নওশাদ ভাইকে দেখেছে, ওনাকে দেখেনি, তাই ওর কথাই সবাই এসব ভাবছে। আমি আগে বলনি কেন এসব? উনি বলতে নিষেধ করেছিলেন। তুমিও প্লিজ কাউকে বলো না। ও কোথায় এখন? জানি না, আজ আবার আসবে বলেছে। উনি না আসা অব্দি চুপ থাকো, আমার যে যা ইচ্ছা বলুক, তবুও কিছু বলো না। উনি বলেছিলেন কেউ এই কথা জানতে পারলে বিপদ হবে। আমি শুধু তোমায় বললাম প্লিজ। ত্রিধা, ওর সাথে এখন কি কথা বলছো? আমাদের কথা বলতে দেওয়া ওর সাথে। তুমি চুপ থাকো। আফাজের কঠিন স্বর কানে পৌঁছাতেই থেমে যায় প্রত্যাশা। প্রত্যাশা ত্রিধার হাত চেপে দাঁড়ায়, তবে ত্রিধা হাত ছাড়িয়ে নেয়, প্রত্যাশার থেকে দূরে সরে আসে। অন্ততপক্ষে মাকে কথাগুলো বলা উচিত। মা হয়তো পরিস্থিতি কিছুটা সামনে নিতে পারবেন। ত্রিধা প্রত্যাশাকে ছেড়ে মায়ের কাছে গিয়ে মাকে দূরে নিয়ে কথাগুলো বলতে থাকে। এদিকে আফাজ সাহেব প্রত্যাশাকে শুধান। কাল নৌশাদ এসেছিল বাড়িতে, তোমার ঘরে ঢুকছিল। মিনু যা বলেছে সেসব সত্য? প্রত্যাশা কিছুই বলে না। আফাত সাহেব ফির একই কথা শুধান। প্রত্যাশা কিছু বলার পূর্বেই সে বৃদ্ধা ফির একই কথা আওড়ান। আগে ওর মুখ থেকে ঘটনা বর্ণনা শুনতে দিন খালা, যেহেতু ওকে নিয়ে কথা উঠেছে তাই ও বলবে। হতেও তো পারে ঘটনা অন্য কিছু ঘটেছিল। তখন মিনুর মাও কিছু বলার জন্য উদ্যত হয়, তবে আনাস তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। প্রত্যাশাকে খারাপ প্রমাণিত করার জন্য তখন তার মধ্যে চলছিল তুমুল উত্তেজনা। পরিবেশ যখন আরো উত্তপ্ত হচ্ছিল, তখনই আনাজের ফোন থেকে বের করে দেখানো নওশাদ আর প্রত্যাশার ছবিগুলো যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। ছবিগুলো এরকম ছিল যে নওশাদ আর প্রত্যাশা হাত ধরে বা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। সবই এডিটরের কামাল। ছবিগুলো যে নিখুঁত এডিট করা হয়েছে কেউ ধরতেই পারেনি। এমন ছবি অনেকগুলো দেখানোর কথা ছিল, তবে নস্বাদের জন্য সব ভেস্তে গিয়েছে। তবে শেষ সম্বল হিসেবে এগুলো তার ফোনের গ্যালারি থেকে খুঁজে পেয়েছে। মাত্র 3টে ছবি, তবে আগুন ধরানোর জন্য ওই 3টে ছবি যথেষ্ট ছিল। তিনি একে একে বাড়ির সবাইকে ছবিগুলো দেখান, সাথে বলেন, আমি বেশ কয়েকদিন লক্ষ্য করেছি দুজন কথা বলতে, হাসাহাসি করতে অত গুরুত্ব দিতাম না। তবে সেদিন আমার পরিচিত একজন ছবিগুলো দেখিয়েছিল। বলেছিল আপনাদের বাড়ির বউ এভাবে এই ছেলেটার সাথে ঘোরাঘুরি করে, একটু চোখে চোখে রাখবেন। যতই হোক তূর্ণ বাড়িতে নেই। আমি ছবিগুলো তার থেকে নিয়ে রেখে দিয়েছিলাম ভাবিকে একবার দেখাবো বলে, তবে সে সুযোগ আর পাইনি। এত কাজের চাপ পড়ে গিয়েছিল, আবার সিলেটে মিটিং ফিক্সড করা, ওখানে যাওয়া, সব মিলিয়ে আর দেখানো হয়নি। তবে আজ কথাগুলো যখন উঠেছেই তখন এসব এত লোকের মাঝে না দেখালেও পারতে আনাজ। বাড়ির বউ ভুল কিছু করলেও সেটা বাড়ির মধ্যে মিটিয়ে নেওয়া উচিত। এভাবে বাইরের লোকের সামনে বলার প্রয়োজন দেখছি না। বলেন তহুরা বেগম। তবে তার কথার প্রতিবাদ করে আত্মীয়দের মধ্যে একজন বলেন, শাক দিয়ে আর মাছ টাকার চেষ্টা করে কি লাভ? যা দেখার আর বোঝার আমরা বুঝে নিয়েছি। তুহরা বেগম সে কথার পাত্তা দেন না। প্রত্যাশার কাছে গিয়ে ওর হাত টেনে নিয়ে বলেন, আমার সাথে চলো। এই বলে তিনি প্রত্যাশাকে নিয়ে যেতে থাকেন। আমিনা বেগম থমথমে গলায় জিজ্ঞেস করে, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? ওর সাথে কথা আছে আমার, কথা বললেই যাচ্ছি। যা বলার এখানেই বলো। আমারও কথা আছে ওর সাথে। আমার নাতির অনুপস্থিতিতে পরপুরুষ ঘরে ঢোকালো কেন, আর আমার নাতনিকে ঠকালো কেন, সে কৈফিয়ত দিতে হবে ওকে। আমি ওনাকে ঠকাইনি দাদু, আপনারা যা ভাবছেন ভুল ভাবছেন। মায়ের থেকে হাত ছাড়িয়ে নিয়ে জোর গলায় বলে প্রত্যাশা। আনাজ যে ফোন থেকে ছবি দেখেছিল সে ফোনটা আমিনা বেগমের হাতে ছিল। সে সেটা কেড়ে নিয়ে বলে, আর এসব মিথ্যে দাদু, সব মিথ্যে। আমার নওশাদের সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, কাল সে এসেছিল, তবে অন্য একটা কারণে। সেই কারণটাই বলো তাহলে। বেয়াদবি মাফ করবেন দাদু, আমি বলতে পারবো না।
তোমার মতো এত বেহায়া মেয়ে মানুষ আমি জীবনে দেখিনি। দোষ করে আবার উঁচু গলায় কথা বলছো। বয়স কত তোমার? এইটুকুনি বয়সে বর বাড়িতে নেই আর ঘরে পরপুরুষ ঢুকিয়েছো। আমার নাতনিটা বাড়ি ফিরল না নাকি ভেবে নিয়েছো সে আর কখনোই ফিরবে না? তাই শরীরের জ্বালা মেটাতে এখন থেকেই ঘরে পুরুষ মানুষ জানছো। শরীরে এত জ্বালা তোমায় কি ভেবেছিলাম, আর কি বের হলে বেহায়া বেলাজ মেয়ে কোথাকার। চলে যাও আমার সামনে থেকে, তোমায় দেখলে আমার ঘৃণায় বমি পাচ্ছে। বলে তিনি প্রত্যাশার বাহু ধরে ঠেলে সরিয়ে দেন। প্রত্যাশা কাঠের পুতুলের মতো সরে দাঁড়ালো। আমিনা বেগমের দিকে তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। তার কথা শুনে মনে হচ্ছে দুনিয়া ঘুরছে, মুহূর্তে যেন নিস্তব্ধ হয়ে গিয়েছে। ছি ছি, এসব কথা শোনার আগে তার মরণ হলো না কেন? সে কিনা এসব প্রত্যাশা ভাবতে পারছে না। হঠাৎ করেই গরম লাগতে শুরু করেছে, হাত পা যেন অস্বার হয়ে আসছে, মাথার ভেতর উত্তেজনার পারদটা আস্তে আস্তে বাড়ছে, হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছে, সব কিছুই ফিকে লাগছে। প্রত্যাশার নিকট মনে হলো এই বুঝি মাথা ঘুরে পড়ে যাবে সে। প্রত্যাশা যখন ক্রমেই মূর্ছা যাওয়ার পথে ধাবিত হচ্ছিল, পেছন থেকে দুটো বলিষ্ঠ হাত এসে ওকে আগলে নেয়, মুখে পানির ছিটা দিয়ে বলে, বউ সোনা, চোখ বন্ধ করো না, দেখো আমি এসেছি। প্রত্যাশা চোখ মেলে চাইল। চোখের সামনে তূর্ণকে দেখতে পেয়ে আপনা আপনি চোখে জমা জলগুলো গড়িয়ে পড়ল, বরঞ্চ আরো জোরে কেঁদে উঠল ওকে ঝাপটে ধরে। তূর্ণ চোখা চোখে একবার সকলের দিকে তাকালো, সকলের চূড়ান্ত বিস্ময় ভরা চোখকে পুরোপুরি ভাবে উপেক্ষা করলো। তারপর চোখ নিচু করে প্রত্যাশার দিকে তাকিয়ে বলল, এটাই তোমার শেষ কান্না হোক, যে তোমার গায়ে কলঙ্ক লাগানোর সাহস দেখিয়েছে। তোমার থেকে তোমার মা বাবা পরিবারকে ছেড়ে নেওয়ার চেষ্টা করেছে, তার পতন আমার হাতে ঘটুক। আমার বউয়ের গায়ে জ্বালা ওঠেনি, তাই জ্বালা মেটানোর জন্য ঘরে পরপুরুষ এনেছে। জ্বালা উঠেছে তো তোমার ছোট ছেলের গায়ে, তাই আমার বউয়ের ঘরে পরপুরুষ ঢোকাতে চেয়েছে। ওর গায়ে কলঙ্কের দাগ লাগাতে চাইছিল। আর যদি বলো আমাকে ঠকানোর কথা, তাহলে একটা কথা ভালো করে শুনে নাও। আমার বউয়ের আমাকে ভালোবাসার অসুখ হয়েছে। তূর্ণ নামক অসুখে ভুগছেও। এ অসুখ জন্ম জন্মান্তরের। সে তূর্ণ নামক অসুখে ভুগে তূর্ণকে ঠকাবে কেমন করে? সে কথা একবার না ভেবে ওকে নিয়ে এমন মন্তব্য করো কোন সাহসে? তূর্ণ এতক্ষণ কোনো কথা বলেনি, প্রত্যাশাকে বোঝাচ্ছিল যেন কান্না থামায়। প্রত্যাশা কান্না থামাতেই ওকে বুক থেকে তুলে পাশে নিয়ে ওর হাত শক্ত করে চেপে ধরে কথাগুলো বলে তূর্ণ। শান্ত কণ্ঠ, অথচ সেই কণ্ঠে যেন তার আগুন ঝরছে। শেষ কথাটা একটু চিৎকার করে বলল তূর্ণ। তবে কারো চোখ মুখের অবস্থা দেখে মনে হচ্ছিল না যে তূর্ণের কথা তাদের কানে পৌঁছেছে। সকলের চোখ মুখে চূড়ান্ত বিস্ময়, ড্রয়িং রুম জুড়ে অদ্ভুত নিস্তব্ধতা। এতক্ষণ ওঠা ঝড় যেন মুহূর্তেই থেমে গিয়েছে। সকলের চোখে মুখে শুধু বিস্ময় আর বিস্ময়, আর সেই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে তূর্ণের দিকে। বেশ খানিকক্ষণ অতিবাহিত হলেও এখনো যেন তূর্ণ এসেছে কথাটা বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে এ বুঝি চোখের ভ্রম। তূর্ণের জ্বলন্ত চোখ দুটোর দিকে তাকে ভ্রম কাটে সবার। তুফরা বেগম মূর্তির ন্যায় এগিয়ে যান ছেলের পানে। তার হাঁটার গতি নেই, শুধু পা দুটো কোনো মতে চলছে। তিনি তূর্ণের নিকটে গিয়ে ওর গায়ে আলতে করে হাত রাখেন, বিস্ময় নিয়ে সুধান, তূর্ণ আমার সোনা, তুই সত্যি এসেছিস? তূর্ণ প্রত্যাশার হাত ছেড়ে হাতের আজলে মায়ের বিস্মিত বদনটা নিয়ে বলে, হ্যাঁ মা, আমি এসেছি, সত্যি এসেছি। তুমি ছুঁয়ে দেখো আমায়। তুফরা বেগম ছুঁয়ে দেখেন তূর্ণকে। পাগলের মতো হাত বুলাতে থাকে তূর্ণের দুই হাতে, বাহুতে, গালে। মায়ের চোখে জল দেখে তূর্ণ শক্ত করে জড়িয়ে ধরে মাকে। ছেলের বুকেই মুখ গুজে তুফরা বেগম কেঁদে ওঠেন সশব্দে। মায়ের কান্না দেখে বুকের মধ্যে হু হু করে ওঠে তূর্ণের। প্রত্যাশাকে বুকে জড়িয়েও তার এমন হয়েছিল। এই দুই নারীর প্রতি বোধহয় তার সব দুর্বলতা। প্রত্যাশাকে যেমন গত রাতে কাঁদতে বাধা দেয়নি, তেমনি মাকেও কাঁদতে বাধা দিল না তূর্ণ। শুধু মাথায় হাত বোলাতে থাকে। খানিকক্ষণ পর তুফরা বেগম নিজে মুখ তুলেন তূর্ণের বুক থেকে। তূর্ণের দুই হাতের উপরে পিঠে চুমু খান, হাতের আজলে মুখটা নিয়ে বলেন, আমার সোনা, তুই সত্যি এসেছিস? এতদিন কোথায় ছিলি তুই? আর এ কি অবস্থা করেছিস নিজে? বেঁচে আছি মা, এটাতে শকর গুজার করো। চেহারাও
আবার ঠিক হবে? বেঁচে ছিলিস মানে? এতদিন কোথায় ছিলিস তুই সোনা? মায়ের কথা কি মনে পড়েনি তোর? এত বছরে একবার দেখতে এলি না কেন? তুই জানিস মা তোর জন্য মরতে বসেছিল? জানিস তোর চিন্তায় বাড়ির প্রতিটা মানুষ কি অবস্থা হয়েছিল? জানি মা, সব জানি। সব জানিস? হ্যাঁ, বাড়ি থেকে দূরে ছিলাম, কিন্তু বাড়ির খোঁজ রাখতে ভুলিনি। তাহলে একটিবার আমাদের সাথে দেখা করতে এলি না কেন? কিভাবে আসবো বলো? আমার ঘরেই যে বিভীষণের বাস। বিভীষণ আমাকে ঘরে ফেরার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিল। আমাকে জানে মেরে ফেলতে চেয়েছিল। 20 বছর আগে যেভাবে মেজো কাকাকে ঘর থেকে দূরে সরিয়েছিল, 16 বছর আগে প্রাণঘাতী আঘাত করে তাকে দুনিয়া থেকে সরাতে চেয়েছিল, ঠিক সেভাবেই আমাকে দুনিয়া থেকে সরাতে চেয়েছিল। বাড়ি ফেরার সমস্ত রাস্তা আমার জন্য বন্ধ ছিল। সেই জন্যই তো এতদিন না চাইতেও এতটা কষ্ট দিতে হয়েছে তোমাদের। তোহরা বেগম বিস্মিতা কণ্ঠে সুধান, কি বলছিস এসব? সে সময় সকলেই তন্নের কথা শুনছিল এবং তহুরার মতো সকলের মনে একই প্রশ্ন ছিল। সকলের চোখ বিস্ময়ে আস্তে আস্তে বাড়ছিল। মনে ছিল সীমাহীন কৌতূহল। শুধু একজনের চোখে বিস্ময় ছিল ঠিকই, তবে তার সাথে ছিল সীমাহীন উৎকণ্ঠা আর ভয়। আস্তে আস্তে হৃৎপিণ্ডের গতি বাড়ছিল। এসির ঠান্ডায়ও ঘামতে শুরু করেছিল। তন্নিও তার দিকে তাকিয়ে বক্র হাসল, তবে এখনই কিছু বলল না। আফাত সাহেব জিজ্ঞেস করলেন, এসব কি বলছো তুন্নু? কেউ তোমাকে মারতে চেয়েছিল। 20 বছর আগে আরবকে বাড়ি থেকে দূরে সরিয়েছিল। 16 বছর আগে আরবকে মারতে চেয়েছিল। হ্যাঁ বাবা, সেসব কথা পরে বলছি, একটু ধৈর্য ধরো। আগে আমার বউয়ের চরিত্রের দিকে যারা আঙুল তুলেছে তাদের আঙুল ভেঙে নেই, নিন্দুকের মুখ বন্ধ করি, তারপর তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। একটু থামলো তূর্ণ। মাকে ছাড়িয়ে আনাজের দিকে এগিয়ে গেল। তার কদম ধীরস্থির। আনাজের কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে, তবু দৃষ্টি আটকে আছে তূর্ণের কদমে। তূর্ণ অন্ধের পায়ে এগিয়ে আসে, হাত বাড়িয়ে বলে, ফোনটা দাও কাকা। আনাজ ফোন দিলেন না। তূর্ণ নিজেই ফোনটা ওর হাত থেকে টেনে নিল। ফোনের লক দেওয়া ছিল। তূর্ণ পাসওয়ার্ড জিজ্ঞেস করলো। আনাজ চুপ থাকলো। তূর্ণ এবার থমকে উঠল। কি হলো? কথা কানে যায় না? পাসওয়ার্ড বলো। আনাজ পাসওয়ার্ড বলল। লক খুলতে স্ক্রিনে ভেসে উঠল নরসাদ আর প্রত্যাশার সেই ছবি। তূর্ণ পূর্ণকে বলল, পূর্ণ, দৌড় দে, আমার ল্যাপটপটা এনে দে ফার্স্ট। পূর্ণ মাথা নেড়ে দৌড়ে গেল তূর্ণের ল্যাপটপ আনতে। মিনিটের মাথায় সে ল্যাপটপটা নিয়ে হাজির হলো। তূর্ণ সেটাকে টিভির সাথে কানেক্ট করতে বলল। ড্রয়িং রুমে আলো কমাতে বলল। ল্যাপটপের সাথে টিভি কানেক্ট করা হলে তূর্ণ ফোনটা সবার দিকে একবার ঘুরে বলল, সবাইকে বলছি, বিশেষ করে যারা ঘটনা জানার আগে আমার প্রত্যাশার চরিত্র খারাপ এই বলে লাফালাফি করছিলেন, এই যে ফোনে ছবিগুলো দেখছেন এগুলো সব ফেক, সব এডিটেড। যদি বলেন আমার কথা বিশ্বাস করবেন কেন, যে ছবিগুলো এডিটেড সেজন্য আসল ছবিগুলো আপনাদের সামনে প্রদর্শন করা হলো। তূর্ণ ল্যাপটপে ছবির ফোল্ডার ওপেন করে পূর্ণকে ডাকলো। চোখের ইশারায় পূর্ণকে সেগুলো একের পর এক প্রদর্শন করতে বলল। পূর্ণ তাই করলো। সেগুলো প্রদর্শিত হলো ড্রয়িং রুমের দেয়ালে ঝুলানো বড় টিভির পর্দায়। পূর্ণের ভার্সিটি থেকে শুরু করে প্রতিটা মুহূর্ত, যখন প্রত্যাশা নওশাদের সাথে কথা হয়েছে, মুখোমুখি হয়েছে, সব কিছুর ছবি তোলা। ছবি এমনভাবে তোলা হয়েছে যে কেউ ভুল ভাববে। সাথে যে ছবিগুলোই খামতি আছে সেগুলো এডিট করা। তারপর তাদের কথোপকথনের আসল ভয়েস রেকর্ড আর এডিট করা ভয়েস রেকর্ড শোনালো হলো। এসব কিছু দেখে সকলে আপনা আপনি হা হয়ে গেল। এসব দেখে সকলের যখন আক্কেল গরম অবস্থা ছিল, তখনই সে রেকর্ডিং চালু করা হলো, যখন আনাজ এবং কাজের জন্য নওশাদকে হায়ার করেছিল। একে একে নওশাদের সাথে তার কথোপকথনের প্রতিটা রেকর্ডিং সকলের মুখে মাছে ঢোকার মতো অবস্থা হলো। সবার দৃষ্টি এখন আনাজে নিবদ্ধ। সে এদিক ওদিক এলোমেলো দৃষ্টি ফেলছে। তার মানে ওই নওশাদটা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। রাগে মাথা এলোমেলো হয়ে আসছে। কি করবে না করবে কিচ্ছু বুঝতে পারছে না সে। কি হলো কাকা? এসির হাওয়ার মধ্যেই দেখি ঘামতে শুরু করেছো। আনাজের দিকে সন্নিকটে এগিয়ে গিয়ে পকেটে হাত গুজে দাঁড়িয়ে বলে তূর্ণ। আনাজ সাহেব জোর গলায় বলেন,
এসব মিথ্যে তূর্ণ, ওসব আমি করিনি। নওশাদের সাথে আমার কখনো ওরকম কথাই হয়নি। শুধুমাত্র অফিসের কাজের সূত্রে দু একটা কথা হয়েছে, এছাড়া আর কোনো কথা হয়নি। তাই বুঝি? আর ভয়েসটা কার? ছবিগুলো যেমন এডিটেড, ওটাও তেমন এডিটেড। তুমি ওই 3টে ছবি কোথায় পেয়েছো? তোমাকে ছবিগুলো কে দিল? আমার একজন কর্মচারী। তোমার কর্মচারীর খেয়ে দেয়ে কাজ নেই, তাই পূর্ণের ভার্সিটি আমাদের বাড়ির গলির কাছ থেকে ছবি তুলেছে। ব্যাপারটা এরকম দাঁড়ালো না যে নওশাদ প্রত্যাশা যেখানে দাঁড়িয়ে কথা বলেছে সেখানেই তোমার কর্মচারী ছবি তোলার জন্য উপস্থিত হয়েছে? আনাজ এবার কথা বলার ভাষা হারিয়ে ফেলেন। পূর্ণ তাচ্ছিল্যের হাসি হাসে পূর্ণকে একটা ফোল্ডারে ঢুকতে বলে। পূর্ণ তাই করে। একটা লোক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলছে নৌশাদ আর প্রত্যাশার, এমন ছবি দেখানো হয়। পূর্ণ বলে, এই বুঝি তোমার কর্মচারী? এ আমার কর্মচারী হতে যাবে কেন? আমাকে যে ছবিগুলো দিয়েছে সে আমার অফিসের একজন স্টাফ। এই লোককে আমি জানি না। পূর্ণ মেজাজের খেই হারায়, 2 হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, চোখ বন্ধ করে জোরে জোরে 2বার নিঃশ্বাস ফেলে কাউকে একটা ফোন করে ভিতরে আসতে বলে। ক্ষণিকেই তূর্ণের মতো বেশভূষায় থাকা একটা ছেলে দুজনকে ঘাড় ধরে এনে আনাজের পায়ের সামনে ফেলে। লোক দুটো শাহেদ আর তার সাথে ছেলেটা নাইম। নাইমই তার ক্যামেরাম্যান। মার খেয়ে দুজনের অবস্থায় বেহাল, নাক মুখে রক্তের দাগ। পূর্ণ বেশ শান্ত কণ্ঠে বলে, নাও, তোমার ছবি পাঠানো আর ছবি এডিট করা কর্মচারীদের এনে দিলাম। চিনতে পারো? আনাজ চোখ বড় বড় করে ওদের দিকে তাকায়। পূর্ণ সত্যটা জিজ্ঞেস করতেই ওরা তোতা পাখির মতো সব বলে দেয়। ওদের বক্তব্য শেষ হলেই ওদের ঘাড় ধরে আবারও বাইরে নিয়ে যায় ছেলেটা। আনাজ সাহেব এবার শক্ত কণ্ঠে আনাজকে উদ্দেশ্য করে বলে, এসব কেন করলে? প্রত্যাশার চরিত্রের দিকে অন্যর আগুন তুললে কেন? ভুলে গেলি ও আমাদের বাড়ির বউ। বাড়ির সবাই একে একে কাজের জন্য কৈফিয়ত চাইতে থাকে আনাজের কাছে। আত্মীয়দের মধ্যে শুরু হয় নিজেদের মধ্যে কথা বলা। পূর্ণ সকলকে থামিয়ে বলে, থামুন আপনারা, আমার কথা এখনো শেষ হয়নি। আর কাল রাতে যে মিনু নওশাদকে ঢুকতে দেখেছে প্রত্যাশার ঘরে, সেটাও ওনার কথা মতো। তবে নওশাদের সাথে আমিও এসেছিলাম। মিনু আমাকে দেখেনি, দেখেছে নওশাদকে, সেজন্য ভুল ভাবছে। আর নওশাদ ঢুকেছিল আমার কথায়। আসলে নওশাদের ওনার হয়ে কাজ করাটা আসলে দেখানো ছিল। নওশাদ আমার বন্ধু। উনি যে লোকটাকে কাজের জন্য হায়ার করেছিলেন তার নাম রেজা। আমি রেজার জায়গায় আমার বন্ধুকে ঢুকিয়ে দিয়েছিলাম ওনার কাজে, নয়তো না জানি প্রত্যাশার সাথে কি হতো। নওশাদ তোমার বন্ধু? আনাজের বিস্মিত স্বর। পূর্ণ হেসে বলে, হ্যাঁ, হি ইজ মাই ফ্রেন্ড, নওশাদ ওরফে শাহরিয়ার। শাহরিয়ার চিনেছ তো? ওই যে আমার দেশ ছাড়ার দিন যার উপর আঘাত করেছিল, যার লাশ ফেলে দিয়েছিলে নর্দমায়। কিন্তু তোমার দুর্ভাগ্যবশত সে মরেনি, শুধু তোমাদের বেধড়ক মায়ের কারণে নিজের আসল চেহারাটা হারিয়েছে। শাহরিয়ার থেকে নওশাদের রূপ নিয়েছে, আর সেই রূপেই তোমার ধ্বংসের সূচনা করেছে। কথাগুলো শুনে আনাজের মুখের বেহাল দশা। পূর্ণ একবার তা অবলোকন করে সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে আমার বউ চরিত্রহীন নয়। আর আজ একটা কথা বলবো আপনাদের, মেয়েদের ব্যাপারে কোনো কিছু একটু খুঁত পেলেই লাফালাফি শুরু করবেন না। আগে পুরো ঘটনা জানবেন, তারপর তার চরিত্রের দিকে আঙুল তুলবেন। আর আমার আরও অনেক কিছু বলার আছে আমার, তবে সেটার জন্য আমার স্পেস চাই। বাইরের মানুষের আগে আমি পরিবারের মানুষের কাছে বিষয়গুলো রিভিল করতে চাই। আপনারা যেহেতু আমার বউয়ের চরিত্রের দিকে আঙুল তুলেছিলেন, তাই ওই বিষয়টা সবার সামনেই ক্লিয়ার করলাম। এবার আমাদের একটু স্পেস দিন প্লিজ। কথা বাকি আত্মীয়দের উদ্দেশ্য করে বলে পূর্ণ। সবাই থাকুক এটা পূর্ণ চাচ্ছে না দেখে আফাত সাহেব নিজেই আত্মীয়দের কাছে ক্ষমা প্রার্থনা করে আজকের মতো বিদায় দেন। বাইরে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে ছিল। ফোন করে তার কর্মচারীদের বললেন ওদিকটা দেখতে আর তাদের কাল আবার আসতে।
পোশাক পাতি কাল দেওয়া হবে। বাড়ির সমস্ত ঝামেলা মিটিয়ে তিনি তূর্ণকে বললেন। এবার তোমার কি বলার আছে বলো। তূর্ণ মাথা নেড়ে তার কথা শুরু করলো। এই যে তোমার আদরের ছোট ভাই, দাদুর আদরের ছোট ছেলে আনাজ উদ্দিন আনান, বাইরে থেকে দেখতে একটা মানুষ হলেও ভেতর থেকে আস্ত একটা জানোয়ার। ইবলিশ শয়তান এনার রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধেছে। গত 22 বছর ধরে যে কুকীর্তি করে আসছে সে খবর তোমরা ঘুণাক্ষরেও টের পাওনি। তোমাদের অগোচরে নিজের কুকীর্তি চালিয়ে গেছে অবলীলায়। আমিনা বেগম বিস্ময় নিয়ে সুধান। এসব কি বলছো দাদু ভাই? মাথা ঠিক আছে তোমার? একদম। তোমার এই ছেলে কি কি করেছে শোনো তাহলে। প্রথমে প্রত্যাশার ব্যাপারটা ক্লিয়ার করি। এই জানোয়ারটা প্রত্যাশার চরিত্রে কালি লাগাতে চেয়েছিল। দিন হিসেবে বেছে নিয়েছে দাদাভাইয়ের মৃত্যুবার্ষিকীর দিনটা, কারণ এই দিনটা বাড়িতে লোক সমাগমে পরিপূর্ণ থাকে। এত মানুষের সামনে প্রমাণ করতে চাইছিল যে প্রত্যাশার চরিত্র খারাপ। তার আগে একটা কুৎসিত প্ল্যান সাজিয়েছে। একটা ছেলেকে হায়ার করেছে যে প্রত্যাশার প্রেমিক হয়ে সকলের সামনে থাকবে। ছেলেটার নাম রেজা, যাকে তোমরা নওশাদ বলে জানো। তবে আমি রেজার জায়গায় আমি নওশাদ রূপী শাহরিয়ারকে ঢুকিয়েছিল, যেটা আগেই বলেছি তোমাদের। ছেলেটার কাজ ছিল প্রত্যাশার সাথে ভাব করা। প্রথমে পূর্ণের ভার্সিটি থেকেই খেলার শুরু। ভার্সিটির কিছু লম্পট ছেলেকে টাকা খাওয়ানো হয় যাতে তারা প্রত্যাশাকে বাজেভাবে টিচ করে। সেখানে নওশাদ গিয়ে প্রত্যাশাকে বাঁচাবে কিছুটা সিনেমাটিকভাবে, আর তাদের ছবি তুলবে অন্য আরেকজন। ও হ্যাঁ, নওশাদের কাছে একটা রেকর্ডিং ডিভাইস দিয়ে রেখেছিল যেটাকে সবসময় অন রাখতে হবে। সেই ডিভাইস আবার ওদের কম্পিউটারের সাথে কানেক্টেড ছিল, মানে সরাসরি ডাটা ওদের কম্পিউটারে লোড হবে। ইভেন নওশাদের ফোনের সাথেও ওদের কম্পিউটার কানেক্টেড ছিল। ওই যে রেকর্ডিংগুলো শোনালাম সেগুলো প্রত্যাশা আর নওশাদের মধ্যে যত কথা হয়েছে সব কিছুর কাটা কাটা ভয়েস। প্রত্যাশার সাথে নওশাদের ভার্সিটিতে দেখা হওয়া থেকে নওশাদের বাবার নতুন ম্যানেজার হয়ে ঢোকা, কাজের সূত্রে এ বাড়িতে যাতায়াত, আমাদের ঠিক সামনের ফ্ল্যাটে নওশাদের থাকাটা সব কিছু প্রি প্ল্যান্ড। উনি নওশাদকে বাবার ম্যানেজার হিসেবে ঢুকিয়েছে যাতে নওশাদকে প্রত্যাশার কাছাকাছি থাকার একটা সুযোগ হয়। সব কিছুর একটাই উদ্দেশ্য, তাদের কিছু ক্লোজ ছবি তোলা যাতে মনে হয় তারা সম্পর্কে আছে, কিছু ভয়েস রেকর্ডিং করা যাতে তাদের এডিটিংয়ে সুবিধা হয়, আর মাঝে মাঝে সকলের সামনে বা সকলকে দেখিয়ে দেখিয়ে প্রত্যাশার সাথে কথা বলা, আই কন্ট্যাক্ট করা বা হাত ধরা, যেন খুব সহজেই সন্দেহের জন্ম নেয় সবার মনে, যাতে পরে রেকর্ডিং ফটোসগুলো দেখলে সবাই সহজেই বিশ্বাস করে নেয়। এবার কাল রাতের কথায় আসি। কাল মায়ের ভাই মারা গিয়েছিল, সবাই বাড়ি থেকে চলে গিয়েছিল। কাল উনি মারা না গেলেও অন্য কোনো পন্থায় কাল রাতটা তিনি বাড়ি ফাঁকা রাখতেনি। মানুষটা মারা গিয়ে ওনার বরঞ্চ সুবিধাই হয়েছে। মেঘ না চাইতে জল যাকে বলে, তোমাদের বাড়িতে কারো না থাকার সুযোগে নওশাদকে প্রত্যাশার ঘরে ঢুকাবে, সেটাও দারোয়ান মিনু আর মিনুর মাকে দেখিয়ে। নওশাদ প্রত্যাশার কাছে থাকবে, ওর সাথে প্রত্যাশার কিছু নুট ছবি তুলবে, ভিডিও তৈরি হবে। তোমরা সকালে বাড়িতে আসার আগে নওশাদ চলে যাবে। যখন লোকজনে বাড়ি ভর্তি হয়ে যাবে তখন নওশাদ ফের আসবে। ততক্ষণে সেই সব ছবি দেখিয়ে নওশাদ প্রত্যাশাকে ব্ল্যাকমেইল করা শুরু করবে। কাউকে বলতে পারবে না, অস্বাভাবিক আচরণ করবে, সকলে ওকে সন্দেহের চোখে দেখবে। তখন নওশাদ প্রত্যাশার সাথে কথা বলুক বা হাত ধরুক, এমন কিছু একটা করবে, সেটাও সবার সামনে। মূল উদ্দেশ্য প্রত্যাশার সাথে নওশাদের সকলের সামনে আর্গুমেন্ট ঘটানো, এবং সেই আর্গুমেন্টের এক পর্যায়ে সবাই রাতের ছবি ভিডিও সহ এতদিনের সকল ছবি ভিডিও রেকর্ডিং নওশাদ দেখাবে সকলকে। এর মাধ্যমে প্রত্যাশা সবার সামনে পুরোপুরিভাবে চরিত্রহীন হিসেবে প্রমাণিত হবে। সবাই প্রত্যাশাকে ভুল বুঝবে, ওকে দোষারোপ করবে, আর এসব সহ্য করতে না পেরে প্রত্যাশা আত্মহত্যা করার পথে ধাবিত হবে, যেটাই ছিল এত কিছুর মূল লক্ষ্য। যদি প্রত্যাশা
আত্মহত্যা নাও করত, প্রত্যাশাকে মারার জন্য ব্যাকআপ প্ল্যান রেডি ছিল। হয় প্রত্যাশাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, নয়তো ওকে দুদিনের মাথায় গুম করে দেওয়া হবে। সবাই এটাই ভাববে সে নওশাদের সাথেই পালিয়ে গিয়েছে। ওভাবেই প্রত্যাশাকে বের করে নিয়ে মেরে ফেলা। কারণ এই ক্ষেত্রে তোমরা প্রত্যাশাকে খোঁজার জন্য থানা পুলিশ করবে, সেই সম্ভাবনা খুবই কম। করলেও পুলিশও বিষয়টা এত গুরুত্বের সাথে দেখবে না। এটা সবার চোখে একটা পরকীয়ার গল্প হলেও ওনার কাছে হবে একটা পারফেক্ট খুনের জন্য নিখুঁত প্ল্যান। এতে সাপও মরবে না আর লাঠিও ভাঙবে না। সব কিছুর মূল উদ্দেশ্যই হলো প্রত্যাশাকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি খুন করা। মারতে চাইছিল কারণ সে শত্রুর বংশ নির্বংশ করতে চাইছিল। পথের সমস্ত কাঁটা সরিয়ে ফেলতে চাচ্ছিল। ওনার পথের কাঁটা ছিল প্রত্যাশার বাবা, যার রেশ ধরে প্রত্যাশার পুরো পরিবারকে মেরে ফেলতে চাইছিল। তবে সৌভাগ্যবশত প্রত্যাশা সেই প্রাণঘাতী আঘাত থেকে রক্ষা পেয়েছিল। তবে এনার চোখে উনি তার শত্রুকে নির্বংশ করে ফেলেছে। কিন্তু 16 বছর পর তখন তার সেই শত্রুর একমাত্র মেয়ে ফিরে এলো তারই বাড়ির ছেলের বউ হিসেবে। তখন তার আক্কেল গুরুম অবস্থা হয়েছিল। তার উপর ওনার নতুন শত্রু হিসেবে উদয় হয়েছিল ফাইয়াজ তূর্ণ। তাই প্রথমে আমাকে পথ থেকে সরানোর জন্য আমাকে মেরে ফেলেছে। এতদিন আমি ওনার কাছে মৃতই ছিলাম, বাকি ছিল প্রত্যাশা। তবে প্রত্যাশাকে মারা এত সহজ ছিল না, তাই প্রত্যাশাকে মারার জন্য নোংরা এক কৌশলের অনুসরণ করেছে। এসব কি বলছিস ভাই? প্রত্যাশার মা বাবা তো মারা গিয়েছে 4 বছর আগে, তুই 16 বছর বলছিস কেন? তরুণা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রত্যাশার দিকে তাকায়। মেয়েটা শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে, চোখের কোটরে জল জমে আছে। দেখে মনে হচ্ছে জলটুকু ফেলার কথাও বুঝি ভুলে গিয়েছে বিস্ময়ে। তরুণা ওর দিকে ক্ষণিক চেয়ে থেকে বলে, 4 বছর আগে প্রত্যাশার পালিত মা বাবা মারা গিয়েছে আপি। আর 16 বছর আগে ওর আসল মা বাবার উপর প্রাণঘাতী আঘাত হয়েছিল। সেখানে ওর মায়ের স্পট ডেথ হয়েছিল, বাট হার ফাদার ইজ স্টিল অ্যালাইভ। হ্যাঁ। আরও একটা বিস্ময়, আরও একটা ধাক্কা। প্রত্যাশার চোখ দিয়ে চুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। কিছুক্ষণ সে কথা বলার ভাষাও হারিয়ে ফেলে। ক্ষণিক শুধু ঝাপসা চোখে তরুণীর দিকে চেয়ে থাকে। কে কি বলছিল কিছুই কানে যাচ্ছিল না তার, শুধু তরুণের বলা কথাগুলোই কানে বাজছিল। সব কিছুই যেন ফিকে লাগছিল, চোখের সামনে যেন দুনিয়া ঘুরছিল। বহুক্ষণ পর শুধু বিহব্বল কণ্ঠে শোধালো, এসব কি সব বলছেন আপনি? ছোটবেলা থেকে আমি যাদের ছায়ায় মানুষ হয়েছি তারা আমার পালিত মা বাবা। হ্যাঁ প্রত্যাশা। হ্যাঁ মানে কি? এসব কি বলছো তোর? না মাথা ঠিক আছে তোমার? ওরা প্রত্যাশার পালিত মা বাবা হতে যাবে কেন? ঠিকই তো। আর ওরা যদি প্রত্যাশার পালিত মা বাবা হয়, তাহলে আসল মা বাবা কারা? পরপরই জিজ্ঞেস করেন আফাজ সাহেব ও তহুরা বেগম। পূর্ণ ওদের কথায় তাল মিলিয়ে বলে, নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড পূর্ণ। তাহলে ওর আসল বাবা মাকে? সুধান আমিনা বেগম। তরুণ প্রত্যাশার দিকে তাকিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বলে, তাকে এতদিন তোমরা নিয়ামুল হক ও মৌপ্রিয়া নাসরিনের কন্যা মেহেরিন প্রত্যাশা হিসেবে জেনে এসেছ। তার আসল পরিচয় হলো এই বাড়ির মেজপুত্র আরাফুদ্দিন আনান ও তার স্ত্রী প্রেরণা রহমানের একমাত্র কন্যা প্রত্যুষ আনান। ঠিক যতটা বিস্মিত হলে মানুষ পুরোপুরি কথা বলার ভাষা হারিয়ে ফেলে, ঠিক ততটা বিস্মিত হয়েছে আনান বাড়ির সকলে। আজকের দিনে ঠিক যতটা বিস্ময়ের মুখোমুখি হয়েছে সকলে, ততটা বিস্মিত বোধ হয় কেউ তাদের সারা জীবনেও হয়নি। তাদের বিস্ময়ে আরেক ধাপ বাড়ে যখন তরুণাও ফোন করে কাউকে ভিতরে আসতে বলে। আর তার কিছুক্ষণের মধ্যে শাহরিয়ার হুইল চেয়ার ঠেলে এই মুহূর্তে বহুদিনের কাঙ্ক্ষিত মানুষটাকে নিয়ে আসে আরাফুদ্দিন আনান, যে 20 বছর পূর্বে বিশেষ কারণবশত বাড়ি ছেড়েছিল। দীর্ঘ 16 বছর ধরে নিরুদ্দেশ ছিল। বছরের পর বছর ধরে যার প্রাণপণ খোঁজ করেও যার দিশা মেলেনি, এমন সময় সেই মানুষটার দেখা পেয়ে সকলের চোখ অক্ষি কুটোর থেকে বেরোনোর উপক্রম হলো। পাজামা পাঞ্জাবি গায়ে মানুষটা হুইল চেয়ারে বসে আছে, মুখে কাঁচা পাকা লম্বা দাড়ি, চুলগুলো সুন্দর করে আঁচড়ানো। 20 বছর আগে মানুষটা যখন বাড়ি ছেড়েছিল মাত্র 27 বছর।
পৃষ্ঠপুষ্ঠ এক টকবকে যুবক সে। টকটকে গায়ের রং, চেহারায় আভিজাত্য। এখন আর সেসবের কিছুই নেই। হার গেলে চেহারা, মাত্র 47 বছরে চেহারায় বয়সের ছাপ পড়ে গিয়েছে। চেহারায় টকবকে ভাবটা এখন আর নেই, তবে বরাবরের সেই নিশ্চল দৃষ্টি দুটি আজ যেন বড়ই চঞ্চল হয়ে। সে চঞ্চলতার কারণ জানে তূর্ণ। সে সকলের বিস্ময় মাখা চাহনিকে উপেক্ষা করে এগিয়ে যায় তার দিকে, হাঁটু মুড়ে তার সামনে বসে, তার একটা হাত হাতের মুঠোয় নিয়ে বলে, আপনাকে বলেছিলাম না কাকা, আপনার সব ফিরিয়ে দিব, আবার আপনাকে বাড়িতে ফিরিয়ে আনবো, তারপর আপনার কলিজার টুকরোকে আপনার বুকে ফিরিয়ে দিব, আপনার অপরাধীদের শাস্তি দেব। দেখুন, আজ সেই দিন এসে গেছে। দেরিতে হলেও তূর্ণ তার কথা রেখেছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।